কোচিং থেকে এসে দেখি রিদি আপু আসছে। রিদি আপুর সাথে নিয়াম ভাইয়া মানে রিদি আপুর হাজবেন্ড, আর নিধিও আসছে মানে রিদি আপুর মেয়ে। নিধি আমাকে দেখেই দৌড়ে এসে কোলে ওঠে। আমি নিধিকে কোলে নিয়ে নিয়াম ভাইয়া আর রিধি আপুর কাছে যাই। কেমন আছো তোমরা? আপু কিছু বলার আগেই নিয়াম ভাইয়া ফট করে বলে ওঠে, আমরা তো অল টাইম ফার্স্ট ক্লাস থাকি। আমার ভালো থাকার ঔষধ তো আমার সাথেই আছে। তাহলে খারাপ কি করে থাকি শালিকা? তুমি তো এখন রুদ্র মানে আমার একমাত্র শালার বউ। তোমাকে এখন আমি কিভাবে ডাকবো? হৃদি আপু নিয়াম ভাইয়াকে থামিয়ে দিয়ে বলে, তুমি চুপ করবে? মেয়েটা মাত্রই বাসায় আসছে, আর তুমি প্রশ্নের ঝুড়ি খুলে বসেছো। রিয়া, তুই আগে ফ্রেশ হয়ে নে, তারপর তোর সাথে আড্ডা দেব। জিজু, আপনি যেদিকেই যান না কেন সব দিক দিয়েই কিন্তু আপনি আমার জিজুই থাকবেন। তাই যদি পকেট বাঁচানোর চিন্তা ভাবনা করেন তাহলে ভুলে যান। আপনি কিন্তু এখনো আমাকে বিয়ের গিফটটাই দেন নাই। রাত প্রায় ৯টা বাজে। আমি, রুদ্র, রিদি আপু আর নিয়াম ভাইয়া ডিনার করতে বসেছি। মামুনি আর আঙ্কেল অনেক আগেই ডিনার সেরে ফেলেছে। আমরা এতক্ষণ রুদ্রর জন্য অপেক্ষা করছিলাম। নিয়াম ভাইয়া মিষ্টি খেতে খেতে হঠাৎ বলে উঠলেন, শালাবাবু, শুধু বিয়ে করলেই তো হবে না, কিছু দায় দায়িত্বও তো পালন করতে হবে। সারাদিন শুধু হসপিটাল আর রোগী নিয়ে পড়ে থাকলেই হবে? ঘরের বউয়ের দিকেও তো নজর দিতে হবে। আমি তোমাদের হানিমুন ট্রিট দিচ্ছি, তোমাদের হানিমুনের সব খরচ আমার। এখন বলো, কবে যাবে আর কোথায় যাবে? উনি যাবেন আমার সাথে হানিমুনে? হাস্যকর। জিজু, আপনি প্রথম কথাগুলোই ঠিক বলেছেন। উনি শুধু দায়িত্বই পালন করে আর কিছু না। উনি ওনার দায়িত্বর বাইরে এক চুল কাজও করেন না, কারো জন্যই না। সেখানে আমার সাথে হানিমুনে যাবেন সেটা স্বপ্নেই সম্ভব। মনের কথাগুলো মনেই থেকে গেল, আর প্রকাশ করা হলো না। উনি গম্ভীর গলায় বললেন, এখন কোথাও যাওয়াটা পসিবল না, হসপিটালের অনেক কাজ আছে। রিয়া আজকেই প্রথম কোচিংয়ে গেছে, এখন কোচিং মিস দেওয়া যাবে না। তাই তুমি এসব চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। কাজ আর পড়াশোনা তো সারা জীবনই করতে পারবে, হানিমুনে যাওয়ার সময় তো সারা জীবন পাবে না। তোমরা নিউলি ম্যারিড কাপেল, এখনই ঘোরাঘুরির সময়। রিয়া, তুমি কোথায় যাবে? জিজু, এসব বিষয় এখন থাক, সময় হলে আমিই তোমাকে বলবো। ওর মাথায় এখন এসব ঢুকিও না, এমনিই পড়াশোনা করে না, পরে দেখা যাবে এসব নিয়ে শুধু লাফালাফি করছে। আমার খাওয়া শেষ, আমি আসছি। উনি উঠে চলে গেলেন। আমি গাল ফুলিয়ে বসে রইলাম। উনি আবারও আমাকে সবার সামনে অপমান করলেন। আমি পড়াশোনা করি না, কেমন দম বন্ধ লাগছে, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। মনে হচ্ছে কেউ আমার গলা চেপে ধরেছে। আমি ধপ করে চোখ খুলে ফেলি। চোখ খুলে সামনে অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। নিঃশ্বাস নেওয়ার কষ্টকর হয়ে যাচ্ছে। হাত পা নাড়াতে পারছি না, হাত পা অবশ হয়ে যাচ্ছে। আমি কি মারা যাচ্ছি? এমন দম বন্ধকর অবস্থায় আমার চোখ উল্টে আসছে। চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছে। আর কি প্রিয় মুখগুলো দেখা হবে না? ভাইয়ার সাথে দুষ্টুমি করা হবে না? ওনার বকা কি আর খাওয়া হবে না? আমি মারা গেলে কি ডাক্তারবাবু কাঁদবেন? ওনার কি আমার জন্য খারাপ লাগবে? নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। এক ঝলক দেখতে পেলাম প্রিলিয়া আপু আমার গলা চেপে ধরে আছে। হেই, ওপেন ইউর আইস, তুমি এমন ছটফট করছো কেন? পিট পিট করে চোখ খুলতেই দেখতে পেলাম উনি আমার দিকে ঝুঁকে আমাকে ডেকে চলেছেন। তার মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। হঠাৎ আমি ওনাকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে দিলাম। উনি তাল সামলাতে না পেরে আমার উপরে পড়ে গেলেন। ভয়ে আমার শরীর এখনো থরথর করে কাঁপছে। যদি এটা স্বপ্ন না হয়ে সত্যি হতো তাহলে? ভাবতেই ভয়ঙ্কর অনুভূতি আমাকে গ্রাস করছে। উনি অস্থির হয়ে বললেন, কি হয়েছে? আমি ওনাকে জড়িয়ে ধরে কেঁদে যাচ্ছি। উনি আমাকে নিয়ে সোজা হয়ে বসলেন। আমাকে শান্ত করার জন্য মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, এমন করছো কেন? কি হয়েছে? কোনো খারাপ স্বপ্ন দেখেছো? কান্নার জন্য কথা বলতে পারছি না। কথাগুলো কেমন জড়িয়ে আসছিল। প্রিলিয়া আপু আমাকে মেরে ফেলতে চায়। একটু আগে আমার গলা চেপে ধরেছিল, আমার দম বন্ধ হয়ে আসছিল। অসহ্যকর অনুভূতি হচ্ছিল, মনে হচ্ছিল হয়তো আপনাদের সাথে আর দেখা হবে না। রিল্যাক্স, কিচ্ছু হয়নি, তুমি একদম ঠিক আছো। আর আমার সামনেই বসে আছো, এখন কান্নাকাটি অফ করো আর শুয়ে পড়ো। না, আমি ঘুমোবো না, আমি যদি ঘুমিয়ে যাই তাহলে প্রিলিয়া আপু এসে আমাকে মেরে ফেলবে। তোমাকে কেউ মারতে পারবে না, এই আরাপ আয়ামান রুদ্র বেঁচে থাকতে। কেউ তোমার গায়ে একটা ফুলের টোকাও দিতে পারবে না। তুমি ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। উনি আরো অনেক কথা বলে আমাকে শান্ত করার চেষ্টা করছেন। এতক্ষণ আমি একটা ঘোরের মাঝে ছিলাম। ঘোর কেটে যেতেই নিজেকে ওনার এত কাছে দেখে লজ্জায় মাথা কাটা যাচ্ছে। আমি এতক্ষণ ধরে ওনার বুকে মাথা দিয়ে বসেছিলাম। ছি ছি ছি। আমি নিজে থেকেই ওনার কাছে গিয়েছিলাম। নিজেকে কেমন বেহায়া মনে হচ্ছে। আমি ছিটকে ওনার থেকে দূরে সরে গেলাম। সরি বলে উল্টো ঘুরে শুয়ে পড়লাম। কাঁথা দিয়ে মাথা ঢেকে ফেললাম। লজ্জায় আর ওনার চোখের সাথে চোখ মেলাতে পারবো না। সকালে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেল।
চোখ ডুলে শোয়া থেকে উঠে বসলাম। উনি ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছেন। উনি গায়ে একটা কালো রঙের শার্ট জড়িয়েছেন। ওনার গায়ের রঙের মাঝে যেন কালো রংটা ফুটে উঠেছে। আজকে উনি সব কালো রঙের পরেছেন। কালো রঙে ওনাকে অপূর্ব লাগছে। উনি এতটা সুন্দর না হলেও পারতেন। ইচ্ছে করছে নজরের ফোঁটা দিয়ে দেই, যেন কারো নজর না লাগে। আজকে উনি কত মেয়ের হার্ট অ্যাটাক করাবেন আল্লাহই জানেন। ওনার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে উনি আমার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বললেন, কি? আমি চোখ সরিয়ে নিলাম। আজকে তোমাকে আর কোচিংয়ে যেতে হবে না, বাসায় থেকে রেস্ট নাও। আজকের কোচিংয়ের সব নোট আমি নিয়ে আসবো। আমার জন্য আপনার আর সময় নষ্ট করতে হবে না, এত কেয়ার করার দরকার নেই। পরে ব্যাড হ্যাবিট হয়ে যাবে, আপনার উপরে নির্ভরশীল হয়ে যাব। আমি কারো উপরে নির্ভরশীল হয়ে বাঁচতে চাই না। এমনিতেই কিছুদিন পর চলে যাব, এখন আর কোনো খারাপ অভ্যাস করতে চাই না। আমি নিজের যত্ন নিজেই নিতে পারবো, আপনাকে টেনশন করতে হবে না। উনি আমার হাত চেপে ধরে বললেন, তুমি কিছুদিন পরে চলে যাবে মানে কি? আপনি হয়তো ভুলে গেছেন আমার এখানে কিছুদিনই থাকার কথা। ওনার কাছ থেকে নিজের হাতটা ছাড়িয়ে ওয়াশরুমে চলে এলাম। সবার সাথে দেখা হয়ে এখন অনেক ভালো লাগছে। আমরা ফ্রেন্ডরা সবাই ভর্তি হয়েছি, এখন আর একলা একলা লাগে না। কোচিং থেকে বের হতেই বিহানকে দেখতে পাই। বিহানকে দেখেও না দেখার ভান করে চলে যেতে নিলেই বিহান আমাকে ডেকে ওঠে, রিয়া একটু দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। আমি দাঁড়াতেই কেউ একজন টেনে আমাকে গাড়িতে তুলে নিল। আমি চমকে তাকাই, আমার অবস্থার এখন রুদ্রের কোলে। আমি ঝট করে ওনার কোল থেকে নেমে পাশের সিটে বসে পড়লাম। তারপর রাগী গলায় বললাম, কি সমস্যা আপনার? এভাবে কেউ টেনে গাড়িতে তোলে? প্রাক্তনের সাথে কথা বলতে পারিনি দেখে খারাপ লাগছে? লাগলেই আপনার কি? উনি হুট করে গাড়ি দাঁড় করিয়ে আমাকে সিটের সাথে চেপে ধরে চোখ রাঙিয়ে বললেন, আমায় রাগিও না। তুমি আমাকে যতটা ভালো মানুষ মনে করো, আমি ততটা কিন্তু ভালো মানুষ নই। আমি নিজের জিনিস নিয়ে কতটা পজিটিভ তার সম্পর্কে তোমার কোনো ধারণাও নেই। আমি ওনার রাগকে পাত্তা না দিয়ে বললাম, আপনি কি জেলাস? উনি ফট করে আমাকে ছেড়ে দিলেন। ওনাকে দেখেই বোঝা যাচ্ছে উনি আমার করা প্রশ্নে বেশ অপ্রস্তুত হয়ে পড়েছেন। উনি ঠিকঠাক হয়ে নিজেদের সিটে বসে পড়লেন। গাড়ি স্টার্ট দিতে দিতে বললেন, আমি কেন জেলাস হতে যাব? তোমাকে জেলাস হওয়ার মতো সম্পর্ক আমাদের মাঝে নেই। ইউ আর মাই রেসপন্সিবিলিটি। তোমার ভালো মন্দ সব কিছু দেখার দায়িত্ব আমার। যে জিনিস থেকে তোমার ক্ষতি হতে পারে তার থেকে তোমাকে দূরে রাখাও আমার দায়িত্ব। দায়িত্ব শব্দটা শুনেই আমার মনটা খারাপ হয়ে গেল। ওনার মুখে বারবার দায়িত্ব শব্দটা শুনে নিজেকে বোঝা মনে হয়। দম বন্ধ হয়ে আসে, কবে যে এই জীবনের সমাপ্তি ঘটবে। আমি প্রাণ খুলে নিঃশ্বাসও নিতে পারবো। কারো কাছে শুধুমাত্র তার দায়িত্ব হয়ে পড়ে থাকতে হবে না। কারো মুখ থেকে আর দায়িত্ব শব্দটা শুনতে হবে না। একটা দীর্ঘশ্বাস ফেলে সিটে গায়ে এলিয়ে দেই। রাত ৯টা বাজে, উনি মাত্রই বাসায় ফিরলেন। আমি ওনার দিকে নজর না দিয়ে বইয়ের দিকে মনোযোগ দিলাম। আজকে কোচিংয়ে প্রচুর পড়া দিয়েছে। সব শেষ করতে করতে হয়তো রাত ১২টা বেজে যাবে। উনি এসে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেলেন। ফ্রেশ হয়ে এসে উনি ডিনার করতে চলে গেলেন। আমি সন্ধ্যার দিকে খেয়েছি, এখন আর খাবো না। এতক্ষণ ধরে পড়ছি, কিন্তু একটা পড়া কিছুতেই মাথায় ঢুকছে না। উনি ডিনার সেরে রুমে আসলেন। আমি ওনাকে পড়া বোঝানোর কথা বলবো নাকি বলবো না তা নিয়ে দ্বিধায় আছি। পড়া বোঝানোর কথা বললে যদি উনি রেগে যান? দ্বিধাদ্বন্দ্ব পাশে রেখে আমি ওনাকে আমতা আমতা করে ডাকলাম, এই যে শুনছেন? উনি চমকে ঘুরে আমার দিকে তাকালেন। আমি নিজেও চমকে গেলাম। আমি ওনাকে আগে কখনো এইভাবে ডাকিনি। উনি কি রেগে গেলেন এভাবে ডাকায়? উনি ভ্রু কুঁচকে বললেন, আমার বউ হওয়ার চেষ্টা করছো নাকি? বউ বউ টাইপ ডাক দিচ্ছ? সরি, আমি এইভাবে আপনাকে ডাকতে চাইনি। নিজের অজান্তেই মুখ ফসকে বের হয়ে গেছে। এগেন সরি। কেন ডেকেছো সেটা বলো। আমি ইতস্তত করে বললাম, আমাকে একটু এই পড়াটা বুঝিয়ে দেবেন? অনেকক্ষণ ধরে ট্রাই করছি কিন্তু কিছুতেই বুঝতে পারছি না। এটা বলার জন্য এত আমতা আমতা কেন করছো? না মানে আপনি যদি রাগ করেন তাই আর কি। আমি কি সবসময় তোমার সাথে রাগারাগি করি? না। আসলে আপনি মাত্রই হসপিটাল থেকে এসেছেন, সারাদিন অনেক কাজ করেছেন। নিশ্চয়ই এখন অনেক ক্লান্ত। আমি এই সময় আপনাকে পড়া বোঝানোর কথা বলছি। রেগে যাওয়ারই তো কথা। উনি কিছু না বলে পড়া বোঝানো শুরু করলেন। উনি এত সুন্দর করে বুঝিয়ে দিলেন যে চট করে বিষয়টা আমার মাথায় ঢুকে গেল। আমি ওনার দিকে তাকিয়ে হাসি মুখে বললাম, ধন্যবাদ। উনি প্রতি উত্তরে কিছু না বলে একটা বই নিয়ে এসে আবারও আমার পাশের চেয়ারটায় বসে পড়লেন। আমিও নিজের পড়ায় মনোযোগ দিলাম। কিছুক্ষণ পরেই উনি আমাকে ডেকে উঠলেন, রিয়া। হঠাৎ করে ডেকে ওঠায় আমি ভয় পেয়ে গেলাম। নিজেকে ধাতস্থ করে উত্তর দিলাম, কি? ডিনার করেছো তুমি? হ্যাঁ। কখন? ওই তো সন্ধ্যাবেলায়। তার মানে তুমি ডিনার করনি? নিজের দিকে একবার তাকিয়ে দেখেছো? না খেয়ে খেয়ে নিজের অবস্থা কি করেছো? ক্লাস 6 এর একটা বাচ্চা মেয়ের ওজনও তোমার থেকে বেশি হবে।
শরীরে হাড্ডি ছাড়া আর কিছুই তো দেখা যায় না, চলো এখনই খাবে। না, এখন খাওয়ার সময় নেই, এখনো প্রচুর পড়া বাকি। খেতে গেলে সময় নষ্ট হবে, পড়া না পারলে সবার সামনে অপমানিত হতে হবে। উনি কিছু না বলে উঠে চলে গেলেন। আমি আবার পড়ায় মনোযোগ দিলাম। মুখের সামনে এক লোকমা ভাত দেখে চমকে গেলাম। পাশে তাকাতেই দেখতে পেলাম ওনার হাতে এক প্লেট ভাত, আর উনি আমার সামনে এক লোকমা ভাত ধরে রেখেছেন। ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না। উনি আমাকে খাইয়ে দেবেন মনে হচ্ছে আমি স্বপ্ন টপ্ন দেখছি। এইভাবে হ্যাবলার মতো তাকিয়ে আছো কেন? এখন দেরি হচ্ছে না? তাড়াতাড়ি খাবারটা খাও। আপনি আমাকে খাইয়ে দেবেন? সমস্যা কি? তুমি তো পড়ার জন্য খাওয়ার সময় পাচ্ছ না, শরীর যা অবস্থা করেছো। 2 দিন পর দেখা যাবে রাস্তাঘাটে অজ্ঞান হয়ে পড়ে রয়েছো। কিছু না করেও আমি অপরাধী হয়ে যাব। আমি আর কিছু না বলে খাওয়া শুরু করলাম। উনি খাওয়ানো শেষ করে চলে গেলেন। কিছুক্ষণ পরে এসেই আমার বই অফ করে দিলেন। এই, আপনি বই কেন বন্ধ করে দিলেন? অনেক পড়েছো, আর পড়াশোনা করতে হবে না। রাত জেগে পড়াশোনা করা ভালো না, বাকি পড়া সকালে শেষ করবে। সকালে তো আমি ঘুম থেকে উঠতে পারি না, আমি ডেকে দেব, তুমি শুয়ে পড়ো। উনি ওনার কথা রেখেছেন। সকাল 5টায় ট্রেনে আমাকে ঘুম থেকে তুলেছেন। ঘুম থেকে তুলতেই পড়তে বসিয়ে দিয়েছেন। 1 ঘন্টার মতো পড়ার পরে উনি আমার হাতে কফি ধরিয়ে দিলেন। আমি কফি দেখে অবাক হয়ে গেলাম। আপনি এত সকালে কফি কোথায় পেলেন? মামুনি তো এত সকালে ঘুম থেকে ওঠেন না, আমি বানিয়েছি। আপনি কফিও বানাতে পারেন? জীবনে তো কোনোদিন কিচেনে পা রাখতেও দেখি নাই। শিখেছিলাম কারো জন্য। আমি আগ্রহ নিয়ে বললাম, কার জন্য? অরির জন্য। আমি জানি অরিকে, তবুও ওনাকে জিজ্ঞেস করলাম, অরিকে? কে হয় আপনার? অরি কেউ না, কিচ্ছু হয় না আমার। অনেক কথা বলেছো, এখন পড়তে বসো। উনি কফি মগ দুটো নিয়ে চলে গেলেন। আমি এবারও আশাহত হলাম। উনি এবারেও এই বিষয়টা এড়িয়ে গেলেন, আর কিছুক্ষণ পড়াশোনা করে কোচিংয়ে যাওয়ার জন্য ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হিজাব পরছিলাম। তখন ওনার কথা শুনে আমি চমকে যাই। কোচিংয়ে যাবা আসবা, বাইরের কারোর সাথে যেন কথা বলতে না দেখি। একা একা আসার চেষ্টা একদম করবে না। এই বাসার ছাদটা আমার বরাবরই ভীষণ প্রিয়, ফুলে ফুলে ছাদ সজ্জিত। ছাদের মাঝখান থেকে একটা দোলনা আছে, তবে আমার রেলিংয়ের উপরে বসতেই ভালো লাগে। এই বাসার ছাদের রেলিংটা একটু বেশি উঁচু, যার জন্য লাফিয়ে বসতে হয়। আমি হাতের ফোনটা রেলিংয়ের উপরে রেখে লাফিয়ে রেলিংয়ের উপরে উঠে বসলাম। বেলি ফুলের ঘ্রাণে চারপাশটা মৌ মৌ করছে। সময়টা এখন গোধূলি লগ্ন, সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছে। চারিদিকটা সূর্যের লাল আভাতে ছেয়ে গেছে। মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে ঝাঁকে ঝাঁকে পাখি। সবারই নিজের নিরে ফিরে যাওয়ার সময় হয়ে গেছে। শুধু সময় হয় না আমার ডাক্তারবাবুর নিজের নিরে ফেরার। ফোনটা বাজছে। ফোনের শব্দে বিরক্ত লাগছে। এই শান্ত পরিবেশে এই শব্দটা অসহ্যকর এক অনুভূতি দিচ্ছে। আম্মুর ফোন দেখে ঝটপট ফোনটা রিসিভ করে ফেললাম। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আম্মু? আমি ভালো আছি। তুই কেমন আছিস? রুদ্রর সাথে সব ঠিকঠাক আছে তো? আম্মু, আমি একদম ঠিক আছি, আর ওনার সাথেও সব ঠিকঠাক আছে। বিহান তো প্রিলিয়ার সাথে বিয়েটা ভেঙে দিয়েছে, শুনেছিস কথাটা? কথাটা শুনিনি, তবে আমি তো জানতাম এই বিয়েটা হবার নয়। এই সময় না এক সময় এই বিয়েটা ভাঙবেই। আম্মু আঁতকে উঠে বলে, তুই এটা আগে থেকে কি করে জানতি? তুই কিছু করিসনি তো? আমি কিছুই করিনি, তবে ভাগ্নি অনেক বড় একটা গেম খেলেছে। এই গেম খেলার অপরাধে তাতে কি কি ভোগ করতে হবে সে নিজেও জানে না। কি গেম খেলেছে সেটা সময় হলেই জানতে পারবা। আম্মুর সাথে আরো কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম। আজানের সুমধুর ধ্বনি কর্ণকুহর হতে ছাদ থেকে নিচে নেমে এলাম। উনি ল্যাপটপ নিয়ে বিছানায় আধশোয়া হয়ে কাজ করছেন, আর আমি চেয়ারে বসে হেসেই চলেছি। এই তো কিছুক্ষণ আগেই আমার প্রাণপ্রিয় বান্ধবী ত্রয়ীর সাথে কথা বললাম। মেয়েটার সাথে কথা বলার পর থেকে নিজের হাসি থামাতেই পারছি না। মেয়েটা এমন অদ্ভুত অদ্ভুত কথা বলে যে হাসি থামানো কষ্টকর হয়ে যায়। আমার হাসি দেখে উনি কিছুক্ষণ পর পর আমার দিকে বিরক্ত হয়ে তাকাচ্ছেন। আমি ওনার দৃষ্টিকে পাত্তা না দিয়ে হেসেই চলেছি। তুমি হাসি থামাবা? তোমার হাসি দেখলে আমার বিরক্ত লাগে। হাসির শব্দটাও তিক্ত লাগে। আপনার বিরক্ত লাগলে আমি কি করব? আমারও তো বিরক্ত লাগে আপনার কথা শুনলে। আপনার কথা কর্ণগোচর হতেই মনে হয় কেউ কানের কাছে মরিচ ঢেলে দিয়েছে। আমার কথা শুনতে বিরক্ত লাগলে কানে তুলো দিয়ে রাখো, তাহলে আর আমার কথা শুনতে হবে না। সেম টু ইউ। আপনিও চোখ বন্ধ করে কানে তুলো গুজে নিন, তাহলে আর আমার হাসি দেখতেও হবে না, হাসির শব্দ শুনতেও হবে না। আপনার কণ্ঠ একটুও ভালো লাগে না, কিন্তু জানেন আমাদের কোচিংয়ে একটা স্যার আছে। স্যারের কণ্ঠস্বর এত মিষ্টি যে উনি কিছু বলেন না, তবে আমার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলেন। আমার আর কিছু বলার সাহস হলো না। আমি আমার পড়ায় মনোযোগ দিলাম। আজকে শুক্রবার, ওনার ডিউটিও নেই, আমারও কোচিং নেই। দুজনেরই আজকে ছুটি, কিন্তু উনি আমাকে কড়াকড়িভাবে ইগনোর করছেন। সকাল থেকে একটা কথাও আমার সাথে বলেননি। ওনার সাথে কথা বলতে গেলেও পাশ কাটিয়ে চলে যান। রিদি আপু আর নিয়াম ভাইয়া আজকে বিকেলে চলে যাবে।
তাই সকাল থেকে মামুনি বিভিন্ন পদ রান্না করছে। আমি আর রিদি আপু হেল্প করছি। রান্না শেষ হতেই মামুনিকে রেস্ট নিতে বলে আমি আর রিদি আপু সবকিছু এনে ডাইনিং টেবিলে রাখলাম। নিধিকে বলা হলো সবাইকে ডেকে নিয়ে আসার জন্য। নিধি দৌড়ে চলে গেল। একে একে সবাই চলে এলেন, শুধু উনি ছাড়া। একটু পর নিধি টানতে টানতে ওনাকে নিয়ে আসছেন। দেখেই বোঝা যাচ্ছে যে উনি আসতে চাইছিলেন। উনি চাইলেন হাতটা ছাড়িয়ে নিতে পারতেন, কিন্তু উনি তা করেননি। আমি জানি উনি নিধিকে প্রচণ্ড ভালোবাসেন। মুখে স্বীকার না করলেও সবাই বুঝতে পারে। সবাই হই হুল্লোড় করে খাওয়া দাওয়া শেষ করলো, কিন্তু উনি একটা কথাও বললেন না। উনি চুপচাপ খেয়ে রুমে চলে গেলেন। আমিও তাড়াতাড়ি খাওয়া শেষ করে রুমের দিকে দৌড় দিলাম। আমাকে এভাবে যেতে দেখে সবাই হেসে দিল। আমি রুমে ঢুকবো, এই সময় উনি রুম থেকে বের হয়ে যাচ্ছেন। আমি পেছন থেকে ওনার শার্ট খামচে ধরলাম। উনি ভ্রু কুঁচকে পেছনে ঘুরে তাকালেন। কি সমস্যা আপনার? কথা বলছেন না কেন? উনি এবারও নিশ্চুপ। এবার কিন্তু আমার রাগ হচ্ছে। কথা বলছেন না কেন আপনি? ইগনোর কেন করছেন আমাকে? উনি এবারে রেগে বললেন, তোমার সমস্যাটা কি? আমাকে না খোঁচালে তোমার ভালো লাগে না? আমি কথা বললেও দোষ, না বললেও দোষ। তুমি তো গতকাল রাতে বললে আমার কথা শুনলে তোমার বিরক্ত লাগে। আমি তো তোমাকে ইগনোর করছি না, তোমাকে যাতে আমার কথা না শুনতে হয় তার চেষ্টা করছি। আমি তো জাস্ট মজা করে বলেছিলাম, আর আপনি সিরিয়াসলি নিয়ে নিয়েছেন। আপনিও তো আমাকে বলেছেন, তাই বলে কি আমি হাসি বন্ধ করে দিয়েছি? আপনি বুঝতে পারছেন না, আপনার কণ্ঠস্বর না শুনলে আমার কষ্ট লাগে। বক্ষ পিঞ্জরে চিনচিনে ব্যথা হয় আপনার কথা না শুনলে। ড্রামাবাজ একটা। উনি বিড়বিড় করে কথাটা বলে রুম থেকে চলে গেলেন। ড্রয়িং রুমের সোফায় বসে আড্ডা দিচ্ছি সবাই, আর উনি বারবার দরজার দিকে তাকাচ্ছেন। মনে হচ্ছে উনি কারোর জন্য অপেক্ষা করছেন। কলিং বেলের শব্দে উনি লাফিয়ে লাফিয়ে দরজা খুলতে চলে গেলেন। দরজা খুলে কাউকে জাপটে জড়িয়ে ধরলেন। আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি কে এসেছে সেটা দেখার জন্য। কণ্ঠস্বর শুনে বুঝতে অসুবিধা হলো না কে এসেছে। ডাক্তারবাবুর প্রাণপ্রিয় বন্ধু ইলান ভাইয়া এসেছেন। লোকটার সাথে এর আগে আমার মাত্র ২ বারই দেখা হয়েছে, কিন্তু কণ্ঠস্বর চিনতে আমার একটু অসুবিধে হলো না। উনি এতটাই মজার মানুষ যে ওনাকে ভোলা প্রায় অসম্ভব। আমি ওনার দিকে এগিয়ে গিয়ে হাসি মুখে বললাম, কেমন আছেন ভাইয়া? আরে রিয়াজে, আমি তো ফার্স্ট ক্লাস আছি, তুমি কেমন আছো? উফ, তোমাকে তো ভাবি ডাকা দরকার, যতই হোক বন্ধুর বউ বলে কথা। কিন্তু তোমাকে দেখে ভাবি ভাবি ফিলিংসটা আসে না। রিয়াটাই ঠিক আছে। আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি আমাকে রিয়া বলেই রাখবেন, সমস্যা নাই। আমাকে ছাড়া সবার সাথে কথা বললে হাসি মুখ থেকে সরতেই চায় না। আমার সাথে কথা বলতে আসলে জঙ্গলিদের মতো বিহেভ করে। উনি বিড়বিড় করে কথাটা বললে উনি আমার পাশে দাঁড়িয়ে থাকায় আমি ওনার কথাটা স্পষ্ট শুনতে পেলাম। এই অপমানের বদলা তো আমি পরে নেবই। আরে নিয়াম ভাইয়া যে, কেমন আছেন? আমি ফার্স্ট ক্লাস আছি শালাবাবু, তুমি কেমন আছো? ভালো তো থাকবেনই, আমার বউ ভাগিয়ে নিয়ে গেছেন, আমি কেমনে ভালো থাকি? আমার বউ আপনাকে চেনে না। রিদি আপু মুচকি হাসি দিয়ে বলে, কেমন আছো ইলান? ইলান ভাইয়া বুকে হাত দিয়ে সোফায় বসে পড়েন। তোমার মুখে নিজের নামটা শুনলে বুকে চিনচিনে ব্যথা করে, সেটা কি তুমি বোঝো না? ইলান ভাইয়ার কথা বলার ভঙ্গিমা দেখে আমি ফিক করে হেসে দিলাম। আর রিয়া, তুমি আমার কষ্ট দেখে এইভাবে হাসতে পারো না, তুমি না আমার বোন। তোমার উচিত আমার এই কষ্টে কেঁদে কেঁদে বন্যা বানিয়ে দেওয়া, আর এই বন্যার পানিতে যেন তুই ভেসে যাস। ইলান ভাইয়া রুদ্রকে থামিয়ে দিয়ে বলে, চুপ থাক তুই। কষ্ট আমার বুকটা ফেটে যাচ্ছে, এই বেয়াদব মহিলা আমাকে ধোকা দিয়ে বিসিএস ক্যাডার বিয়ে করে ফেললো। আমি এই কষ্ট কই রাখি? তোর উচিত এই কষ্টে কচু গাছে ফাঁস নেওয়া। ইলান ভাইয়া রুদ্রের কথা শুনে আমরা সবাই হেসে দিলাম। আমি বেশ আগ্রহ নিয়ে ইলান ভাইয়াকে প্রশ্ন করলাম, আচ্ছা ভাইয়া, আপনারা রুনা আপুর তো লাভ ম্যারেজ তাই না? ইরান ভাইয়া মাথা দুলিয়ে সম্মতি জানায়। তাদের লাভ স্টোরি জানার জন্য আমার আগ্রহ আরও বেড়ে গেল। আমি অনুরোধ সুরে বলি, ভাইয়া আপনাদের লাভ স্টোরিটা বলুন না। বলার মতো কোনো লাভ স্টোরি আমাদের নেই। আমাদের লাভ স্টোরিতে ছিলই না কোনো ভিলেন, আর না কোনো বাধা। আর ৪-৫টা প্রেমের মতোই আমাদের প্রেমটা শুরু হয়েছিল। হাই স্কুল লাইফ থেকে আমাদের প্রণয় শুরু। তখন থেকে আমরা একসাথে আছি। এখন পর্যন্ত একসাথেই আছি। স্কুল লাইফ শেষ হলো, কলেজ লাইফ শেষ হলো, ভার্সিটি লাইফে আমরা দুজন আলাদা হয়ে গেলাম। ও ভার্সিটিতে ভর্তি হলো আর আমি মেডিকেলে। তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো আমাদের ফার্স্ট হাগ আর ফার্স্ট কিস। আমি হাত দিয়ে মুখ ঢেকে বললাম, ছি নাউজুবিল। ভাইয়া এসব কি বলেন? বেডরুমের কার্যকলাপ পাবলিক প্লেসে কেন বলছেন? রুদ্র আমার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে, ইলান তুই এখনো শিখলি না কোথায় কি বলতে হয়। বাচ্চা মেয়েদের সামনে এসব কেউ বলে? বাচ্চার এসব কথাবার্তা হজম করতে পারে না। আমি ওনার দিকে নাক ফুলিয়ে তাকাই। নিয়াম ভাইয়া হাসি মুখে বলে, রিয়া এমন করছো কেন? রুদ্র তো নিলাম ভাইয়ার কথার মাঝেই রুদ্র কাঁদতে শুরু করে, যেন কাঁদতে কাঁদতে যক্ষা রোগীর ট্যাগ নিয়ে নেবেন।
রিদি আপু নিয়াম ভাইয়ার মুখ চেপে ধরে চোখ রাঙিয়ে তাকায়। লজ্জায় আমি হাঁসফাঁস করছি। উনি কাস্তে কাস্তে উঠে চলে যেতে নিলেই ইলান ভাইয়া ওনাকে টেনে আবার বসিয়ে দেয়। এমন ঢং করছিস কেন? 2 দিন পর বাচ্চার বাপ হয়ে যাবি, এখনো আমাদের সামনে ঢং করিস। বিয়ের আগে তো বিয়ে করবি না বলে বাড়ি মাথায় তুলে ফেলেছিলি, এখন তো বউ ছাড়া বাঁচিসই না। তোর মতো আমার মাথায় এত বাচ্চা ঘোরে না। আমার মাথায় বাচ্চা ঘোরে তো তোর কি হয়েছে? আমি তো প্ল্যান করে নিয়েছি, আমি প্রত্যেক বছর একটা করে বাচ্চার বাপ হব। আগে একটার হয়ে নে, তারপর বাকিগুলোর চিন্তা করিস। আল্লাহ চাইলে। আমি দৌড়ে ওখান থেকে রুমে চলে এলাম। ওনাদের এসব বেফাঁস কথাবার্তা আর নিতে পারছিলাম না। সবাই যেন লজ্জা শরম বাজারে বিক্রি করে দিয়েছে। রিদিয়াপুরা এখানেই আছেন, ইলান ভাইয়াও যখন এখানে এসেছে, সিদ্ধান্ত নেওয়া হলো সবাই মিলে ঘুরতে যাওয়ার। বাদ সাধলো মামুনি আর আঙ্কেল। ওনারা কিছুতেই যাবেন না, অগত্যা ওনাদের ছাড়াই আমাদের যেতে হচ্ছে। রেডি হচ্ছিলাম, কিন্তু সমস্যা হলো রুমে একটাই ড্রেসিং টেবিল আর একটাই আয়না। উনিও রেডি হবেন আর আমিও রেডি হব। আমি হিজাব পরছিলাম। ঠিক তখনই উনি আমার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করা শুরু করে দেন। আমি বিরক্ত হয়ে ওনার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। এতে ওনার কাছে ব্যাঘাত ঘটলো। আমার সামনে দাঁড়ানোর মতো আর জায়গা নেই। আমি একেবারে ড্রেসিং টেবিল ঘেঁষে দাঁড়িয়ে রয়েছি। উনি আমাকে ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করতেই আমি বিরক্ত হয়ে ওনাকে বলি, কি সমস্যা আপনার? এমন বাচ্চামো কেন করছেন? আপনি যে লম্বা, আমার পিছনে দাঁড়িয়েও আপনি অনায়াসে রেডি হতে পারবেন, কিন্তু আমি তো তা পারবো না। আপনার পেছনে দাঁড়িয়ে আমি কিছুই দেখতে পারবো না। এত খাটো হয়েছো কেন? কমপ্লেন খাওনি? তোমার সাইজ একদম আঙ্গুরের মতো। রাগে দুঃখে চোখ দিয়ে পানি চলে আসছে। এর আগে কেউ কখনো আমাকে এভাবে বলেনি। রাগে আমি রুম থেকে চলে এলাম। মামুনি রুমে গিয়ে হিজাবটা পরে নিলাম। গাড়ির কাছে গিয়ে দেখি নিয়াম ভাইয়া, রিদি আপু, নিধি, ইলান ভাইয়া আগে থেকেই বসে আছে। এখন শুধু 2টা সিটই খালি আছে। একটা ড্রাইভিং সিট আর একটা ড্রাইভিং সিটের পাশেরটা। উনি যে ড্রাইভ করবেন সেটা আমি জানি। আমি কিছুতেই ওনার সাথে বসবো না। ইলান ভাইয়া, আপনি সামনে আসবেন প্লিজ। আমি মিষ্টি বোনটার কথা নিশ্চয়ই শুনতাম, কিন্তু কি বলো তো, আমার মাথা কেমন ঘুরছে, শরীরটা কেমন লাগছে। তুমি প্লিজ সামনে বসে পড়ো। বমি বমিও লাগছে। এখন যদি আমি রুদ্রের শরীরে বমি করে দেই, তাহলে আর রুদ্র আমাকে আস্ত রাখবে না। তাই তো এমন একটা জায়গায় বসেছি, এক পাশে জানালা, অন্য পাশে প্রাক্তন। প্রাক্তনের গায়ে বমি করে প্রতিশোধ নেওয়ার প্ল্যান করছি। আমি ওনার লজিক্যালস কথাবার্তা শুনে বেশ বুঝতে পারছি সব সামনে না বসার বাহানা। যেতে একদমই ইচ্ছে করছে না। আমি না গেলে সবার মন খারাপ হবে। এরই মাঝে উনি এসে ড্রাইভিং সিটে বসে পড়লেন। কেউ একজন কি গাড়িতে উঠবে, নাকি তার যাওয়ার ইচ্ছে নেই? তাকে ফেলেই চলে যাব নাকি? আমি ফুসফুস করতে করতে নিজের সিটে বসে পড়লাম। আমি বসতে উনি গাড়ি স্টার্ট দিলেন। গাড়ি স্টার্ট দেওয়ার পর থেকে ইলান ভাইয়া উনাকে এদিক তাকাতে বলছেন, তো আবার অন্যদিকে। আচমকা ইলান ভাইয়া চিৎকার করে বলে ওঠে, রুদ্র তুই বাম দিকে তাকা, দেখ কি সুন্দর একটা মেয়ে যাচ্ছে। আচমকা চিৎকার করে ওঠায় রুদ্র ঘাবড়ে গিয়ে হুট করে গাড়ির ব্রেক কষে। এদিকে আমি রাগে সিট বেল্ট বাঁধতেই ভুলে গেছি। নিয়াম ভাইয়ার জন্য শুধু ব্যথা পাইনি, আমি হেলে পড়তেই নিয়াম ভাইয়া আমাকে পেছন থেকে ধরে ফেলেন। রিয়া, তুমি সিট বেল্ট বেঁধে বসবা না? এখনই তো একটা অ্যাক্সিডেন্ট হতো। আমাদের ঘোড়া রেখে হসপিটালে যেতে হতো। জিজু, তুমি কাকে কি বলছো? ওর তো কোনো কমন সেন্সই নেই, গাধা একটা। শুধু রাগই দেখাতে পারে। সবাইকে অস্থির না করলে এই মেয়ের শান্তি হয় না। রিডিকিউলিয়াস। উনি নিজেই আমার সিট বেল্টটা বেঁধে দিলেন। আমি মুখ ঘুরিয়ে নিলাম। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করছি। উনি এভাবে আমাকে সবার সামনে না বললেও পারতেন। অভিমানের পাল্লা ভারী হচ্ছে। আমি জানি আমি অভিমান অপাত্রে দান করছি। উনি কখনোই আমার অভিমান বুঝবেন না। অভিমান ভাঙানো তো অনেক দূরের কথা। কি সমস্যা তোর? এমন চিৎকার করছিস কেন? আমার আবার কি সমস্যা? আমার কোনো সমস্যা নেই তো। আমি তো শুধু চেক করছিলাম তোর দৃষ্টি শুধু রিয়াতেই সীমাবদ্ধ, নাকি অন্য মেয়েদের দিকেও যায়। আমি ওর দিকে তাকাবো কেন? তুই এসব আজাইরা জিনিস বাদ দিয়ে নিজের কাজে মন দে তো। সারাদিন তো শুধু মাথায় এইসবই ঘোরে। রুদ্রর কথা শুনে ইলান ভাইয়া মুখ কালো করে ফেলে। গাড়ি জুড়ে শুধু নিস্তব্ধতা। কেউ কোনো কথা বলছে না। গাড়ি চলছে আপন গতিতে। এই নিস্তব্ধতা ভেঙে হুট করে রুদ্র বলে ওঠে, সরি। আসলে তুই এইভাবে চিৎকার করে উঠলি তো, তাই রেগে গিয়েছিলাম। তুই তো জানিস আমি চিৎকার চেঁচামেচি একদমই পছন্দ করি না। প্লিজ কিছু মনে করিস না। আমি বাইরের দিকে অনিমেষ তাকিয়ে আছি। প্রথমে ভেবেছিলাম উনি আমাকে সরি বলছেন। আমি তো এমন কেউ না যে উনি আমাকে সরি বলবেন।